স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। এখন তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আমি একক কাজ দলগত কাজগুলো আলোচনা করব। তো এখানে 26 পৃষ্ঠায় তোমরা ছকে দেখতে পাচ্ছ যে এখানে প্রথম কলামে দেওয়া হলো বন্ধুদের সংখ্যা দেওয়া হলো, দ্বিতীয় কলামে দেওয়া হলো খাবারের খরচ, টাকায় উল্লেখ করা হলো এখানে। তৃতীয় কলামে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিজনের খরচ ভগ্নাংশ আকারে এখানে তোমাকে লিখতে হবে। আর এই কলামে, সর্বশেষ কলামে প্রতিজনের খরচ টাকায় তোমাকে দশমিকে লিখতে হবে। এখন বন্ধুর সংখ্যা এখানে 2 আর খাবারের খরচ হলে এখানে 20 টাকা। তাহলে ভগ্নাংশ আকারে আমরা কি লিখব? তাহলে অবশ্যই আমরা 20 ভাগ 2 লিখব। আর 20কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 10 পাবো। কিন্তু এটা যেহেতু দশমিকে দেখাতে হবে, এই কারণে দশমিকের পর আমরা 2টা শূন্য দিতে পারি। এটা টাকার ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। এরপর বন্ধুর সংখ্যা হলো 4 জন, এখানে খাবারের খরচ হলো 42 টাকা। তাহলে 42 ভাগ 4 মানে মোট খরচকে বন্ধুর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা যদি 42কে 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? আমরা 42 ভাগ দেব 4, সেক্ষেত্রে পাবো 10.50 অর্থাৎ 10 টাকা 50 পয়সা পেলাম। এর পরেরটা দেখো, খাবারের খরচ হলো তোমার 41 টাকা, কিন্তু বন্ধুর সংখ্যা হলো এখানে 4 জন। তাহলে 41কে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে 41 ভাগ হলো 4, আমরা এখানে পাই 10 টাকা 25 পয়সা। 10 টাকা 25 পয়সা। এরপর এখানে খাবারের খরচ 54, বন্ধুর সংখ্যা হলো 5, তাহলে 54 ভাগ হলো 5, তাহলে 54 ভাগ হলো 5, তাহলে 10, তার মানে এখানে 10 টাকা 80 পয়সা আমরা এখানে পেয়ে গেলাম। আমাদের এটা দেওয়াই ছিল। এরপরেরটা 32 ভাগ হলো 3, আমরা 32কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 32 ভাগ হলো 3, আমরা পেয়ে যাই 10.666, মানে এখানে দশমিকের পর 6 তোমার বারবার আসবে, রিপিট হবে। এটা হলো আমাদের মানে পৌনঃপুনিক আকারে আমরা এখানে সংখ্যাটা পেয়ে গেলাম। এখানে এটা হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এরপর 42কে 3 দিয়ে ভাগ দাও, 42 ভাগ হলো 3, তাহলে 42 ভাগ হলো 3, 3 14 42, আমরা 14 টাকা 00 পয়সা লিখলাম। এরপর 55কে ভাগ দাও 6 দ্বারা, 55 ভাগ হলো 6, তাহলে 55 ভাগ হলো 6, তাহলে আমরা এখানে পাই 9.16666, মানে এটা চলতেই থাকবে, মানে 6 বারবার আসবে, এখানে রিপিট হবে। এরপর 60কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ দেব। তাহলে কত আসে আমাদের? তাহলে 60 ভাগ হলো 7, তাহলে আমরা এখানে পেলাম 8.57142 মানে এই সংখ্যা এটা চলতেই থাকবে। তো আসলে আমরা এখানে শেষের কলামে যে প্রতিজনের খরচ পেলাম, আমরা এখানে দেখতে পাই এটা হলো পূর্ণ সংখ্যা, তাই না? এটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা একটাই পেলাম। তারপরে কিন্তু আমাদের এগুলো সব দশমিক ভগ্নাংশ। আবার দশমিক ভগ্নাংশের ভিতর আমরা দেখতে পাই এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, সসীম, এটাও সসীম, এটা হলো আমাদের অসীম, কিন্তু এটা হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ পৌনঃপুনিক সংখ্যা এখানে, অর্থাৎ 6 এখানে মানে পুনরাবৃত্তি হয়েছে, এখানে বারবার রিপিট হয়েছে। এটাও আমরা পূর্ণ সংখ্যা পেলাম, এখানে 14.00, এটা পূর্ণ সংখ্যা। পরের এটা কিন্তু আমরা 9.166, এখানে 6 বারবার আসে, এটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর এটা 8.57142, এটা হলো অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখানে দশমিকের পর যে সংখ্যাগুলো আসে কিন্তু সেগুলো এখানে পুনরাবৃত্তি হয় না, রিপিট হয় না। তো এই ভগ্নাংশগুলো অনুযায়ী বা এই সংখ্যাগুলো অনুযায়ী আমাদের পরের পৃষ্ঠায় দেখো
পরের পৃষ্ঠায় আমরা যেটা পেলাম, আমাদের এই ফাঁকা ঘরে উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি কি পর্যবেক্ষণ করলে তা নিচে তোমাকে লিখতে হবে। এই যে ভগ্নাংশগুলো বা সংখ্যাগুলোর যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেগুলো এখানে তোমাকে লিখতে হবে। তাহলে ছকের পুরো ব্যাপারটা আমি তোমাদের এখানে খাতায় দেখালাম। তো আসলে আমরা যে এখানে ভগ্নাংশগুলো পেলাম এগুলো আমরা এখানে এখন কি করব, পরের ছকে আমরা একটু লিখব। তাহলে আমরা এখানে কি পেলাম, পূর্ণ সংখ্যা পেলাম। পূর্ণ সংখ্যা মানে ভাগফলে যেটা পেলাম আমরা পূর্ণ সংখ্যা, সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক দশমিক ভগ্নাংশ। তারপর আমরা পেলাম ভগ্নাংশ পেলাম, তারপর পেলাম দশমিক ভগ্নাংশ পেলাম। এরপর 28 পৃষ্ঠায় তোমাদের একক কাজ দেওয়া হলো। এখানে বলা হলো যে শূন্য কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করো। যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করো। সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা, যদি মূলদ সংখ্যা হয় তবে 0.21 এবং 2.01 সংখ্যাকে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করতে হবে। তো আমরা শুরুতে এই শূন্যের ব্যাপারটা জানবো। শূন্য হলো আমাদের কি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নিরপেক্ষ পূর্ণ সংখ্যা। তো এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি, কারণ শূন্যকে আমরা পি ডিভাইডেড কিউ আকারে নিয়ে আসতে পারি। যেমন আমরা এখানে যদি 0 আমরা 5 দেই তাহলে কিন্তু শূন্যই হবে। তো সেক্ষেত্রে 0 যে 5 দিলাম এটা কিন্তু আমরা পি ডিভাইডেড কিউ আকারে নিয়ে আসতে পারলাম। তো সেক্ষেত্রে এটা হলো আমাদের শূন্য হলো এখানে মূলদ সংখ্যা। তারপর যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা, হ্যাঁ যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, এগুলোকে আমরা পি ডিভাইডেড কিউ আকারে নিয়ে আসতে পারি। তো এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ধরো আমি যদি বলি 7 বলি, তো আমরা কিন্তু 7-এর নিচে 1 মনে মনে চিন্তা করতে পারি। তাহলে এটা হলো আমাদের কি, পি ডিভাইডেড কিউ আকারে আমরা নিয়ে আসতে পারলাম। এটা একটা মূলদ সংখ্যা। আবার যদি এখানে তুমি বলো -7, তাহলে নিচে 1 দাও, তাহলে -7, এটাও কিন্তু তোমার পূর্ণ সংখ্যা। এভাবে অসংখ্য সংখ্যা তুমি নিতে পারবে পূর্ণ সংখ্যা, যেগুলো তোমার পি ডিভাইডেড কিউ আকারে নিয়ে আসা যায়। তারপর সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা, হ্যাঁ সসীম দশমিক সংখ্যা হলো মূলদ সংখ্যা। যেমন আমরা যদি বলি 0.5, তার মানে কি, আমরা কিন্তু এখানে 5 আমরা 10 লিখতে পারি। তো আমরা যদি বলি 0.25, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এটা 2-5 নিচে হলো তোমার 100। এটা হলো পি ডিভাইডেড কিউ আকারের একটা সংখ্যা। তো এটাকে আমরা চাইলে লিখতে পারি 1/2, এটাকে আমরা চাইলে লিখতে পারি 1/4। এগুলো আমাদের পি ডিভাইডেড কিউ আকারের সংখ্যা। তো এই হিসাব অনুযায়ী আমরা কিন্তু এখানে প্রশ্নে যেটা পেলাম যে 0.21, এটাকে কিন্তু আমরা দশমিক উঠাই দিলে দশমিকের জন্য কিন্তু 1 আসবে, আর দশমিকের পরে 2টা ডিজিটের কারণে 2টা শূন্য, আর এখানে 21 থাকবে। তো এটা কিন্তু পি ডিভাইডেড কিউ আকারের সংখ্যা। তারপর আমাদের দেওয়া হলো 2.01, তাহলে 2.01 আমরা যদি এখানে দশমিক উঠাই দেই তাহলে আমরা কি পাবো, 201, নিচে হবে তোমার কি 1 লিখে 2টা শূন্য। তাহলে এই সংখ্যাগুলো আমরা পি ডিভাইডেড কিউ আকারে নিয়ে আসতে পারি। এগুলো আমাদের মূলদ সংখ্যা। এবার 29 পৃষ্ঠায় একক কাজ দেওয়া হলো যে নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। আমরা এখানে দেখতে পাই 0.666, এখানে এটা রিপিট হবে, তার মানে কি এটা একটা পৌনঃপুনিক সংখ্যা। এখানে 0.47, এখানে 7 কিন্তু বারবার রিপিট হয়। তো আমরা এই সংখ্যাগুলো একটু সাজায় নেব, নিয়ে আমরা সাধারণ ভগ্নাংশে আনতে পারবো। তো আমরা তাহলে 1 নম্বরে যেটা পেলাম 0.666, এটা হলো রিপিট হবে বারবার। তো আমরা চাইলে এই সংখ্যাটাকে আমরা 0.6 লিখে পৌনঃপুনিক চিহ্ন দিতে পারি। এখানে রিপিট হয় কোনটা, বারবার আসে কোনটা, 6, এ কারণে 6-এর ওপর পৌনঃপুনিক চিহ্ন দিতে হয়। এখন আমরা যদি এটাকে ভগ্নাংশে নিয়ে আসি তাহলে দশমিকের পর 6-এর ওপর পৌনঃপুনিক, তো আমরা এখানে 6 লিখব।
দশমিকের পর 6-এর উপর পৌনঃপুনিক একটা পৌনঃপুনিক, এই কারণে একটা 9। তো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 3 দুগুণ 6 আর 3 দুগুণ 6, এখানে 3 তিরিকে 9, তাহলে 2/3। এটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশ। এরপরে 0.4777, এটা চলতে থাকবে এভাবে। তাহলে এখানে আমরা 0.47 উপর পৌনঃপুনিক দেব। তো নিয়ম হলো যে তোমার এখানে যে ডিজিটগুলো থাকবে পুরোটাই লিখতে হবে। এখন পৌনঃপুনিক নেই কার ওপর? 4-এর উপর। 4 এই কারণে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। আর দশমিকের পর দেখতে হবে যে পৌনঃপুনিক আছে কয়টা? একটার উপর, এই কারণে একটা 9। আর দশমিকের পর পৌনঃপুনিক নাই কয়টার উপর? একটার উপর পৌনঃপুনিক নাই, এই জন্য একটা 0। তাহলে এখানে আমরা কি করলাম? বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এটা পাবো। এটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশ। এরপরে আমরা দেখতে পাই আমাদের কত আছে? 1.999. তো আমরা এটাকে চাইলে 1.9 লিখে পৌনঃপুনিক দিতে পারি। তাহলে আমরা 19 আগে লিখে নেব। পুরো ডিজিটটাই তোমাকে লিখে নিতে হবে। এখন পৌনঃপুনিক নাই যেটার উপর সেটা তোমার মাইনাস হবে। আর দশমিকের পর পৌনঃপুনিক আছে কয়টার উপর? একটার উপর, এই কারণে একটা 9। তাহলে এখানে তুমি 19 থেকে 1 বাদ দাও, 18 পাবে, আর এখানে 9। তো কাটাকাটি করলে তুমি কত পাবে? 2 পাবে। তো এটাকে তুমি চাইলে 2-এর নিচে 1 ধরতে পারো, তাহলে এটা তোমার ভগ্নাংশ আকারে চলে আসবে। এখন পরের যে সংখ্যাটা সেটা হলো 1.27। এখানে রেখা টানার মাধ্যমেও কিন্তু পৌনঃপুনিক উল্লেখ করা যায়। এখানে 1.27, 2টা ডিজিটের ওপর পৌনঃপুনিক আর রেখা টেনে পৌনঃপুনিক উল্লেখ করা একই কথা। তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি হিসাব করি, আমরা কি করব? 127 লিখব। লেখার পর পৌনঃপুনিক নেই কার ওপর? 1-এর ওপর, বাদ দিলাম। আর দশমিকের পর পৌনঃপুনিক আছে কয়টার ওপর? 2টার ওপর, এই কারণে 2টা 9। আমাদের এই হিসাবটা কিন্তু নিচে যখন হিসাব করব সেটা দশমিকের পরে পৌনঃপুনিক আছে কয়টা আর নেই কয়টা, সেই হিসাবটা আমাদের করতে হয়। তো আমরা যদি এখানে বাদ দেই তাহলে 126 পাবো, আর এখানে আমরা পেলাম 99। এখন আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমরা যদি 9 দিয়ে ভাগ দেই, 9, 11, 99। 9 দিয়ে ভাগ দিলে হবে 9-কে 9, তাহলে 4-9-36। তো আমরা উপরে 14 পাবো, নিচে 11 পাবো। এটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশ আকার। এরপরের যে সংখ্যাটা সেটা হলো 0.235। পৌনঃপুনিক হলো এই 2টার উপর। তো সেক্ষেত্রে আমরা এটা কি করব? আমরা 2, 3, 5 লিখব। পৌনঃপুনিক নাই কার ওপর? 2-এর ওপর, বাদ দিলাম। আর দশমিকের পর পৌনঃপুনিক আছে কয়টার ওপর? 2টার ওপর, 2টা 9। আর পৌনঃপুনিক নেই কয়টার ওপর? একটার ওপর, এই কারণে একটা 0। এখন 2, 3, 3 নিচে হলো আমাদের, এটা যেহেতু কোনো কাটাকাটি যায় না, তো এটাই হলো তোমার সাধারণ ভগ্নাংশ। এরপরে আমরা দেখতে পাই 3.09 উপর পৌনঃপুনিক। তো আমরা কি করব? 309 লিখব। পৌনঃপুনিক নেই কার উপর? 3 আর 0-এর উপর, 30 বাদ দিলাম। এখন দশমিকের পর পৌনঃপুনিক আছে কয়টার উপর? একটার উপর, এই কারণে একটা 9। আর দশমিকের পর পৌনঃপুনিক নেই কয়টার উপর? একটার উপর, এই কারণে একটা 0। তাহলে আমরা এখানে বাদ দেব 9, 7, 2, এখানে 90। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে 9, 10, 90, 9 দিয়ে কাটলে 3 নং 27, আচ্ছা 31। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 31 ভাগ হলো 10। এটা হলো সাধারণ ভগ্নাংশ। এরপরে আমাদের 2.34। এখন আমরা কি করব? 2, 3, 4 আগে লিখে নেব। পৌনঃপুনিক নেই 2, বাদ দেব। দশমিকের পর পৌনঃপুনিক 2টা, এই কারণে 2টা 9।
আমরা এখানে বাদ দেব 2, 3, 2 আর এখানে নিচে 99। এটা আসলে আমরা এখানে কোনো কাটাকাটি করতে পারবো না, এই কারণে এটা এইভাবেই থেকে যাবে। এরপরে সেটা হলো 0.123৪। তাহলে 1-এর ওপর আর 4-এর ওপর পৌনঃপুনিকের অর্থ হলো যে সবগুলো ডিজিটের ওপর পৌনঃপুনিক। তো এটা কিন্তু এইভাবেও লেখা যায় 0.1234। ধরো এইভাবে পুরোটাই, এর অর্থ হলো যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো পৌনঃপুনিক। এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা 1, 2, 3, 4 লিখবো, আর নিচে দশমিকের পর পৌনঃপুনিক আছে কয়টার ওপর? 4টার ওপর। আমরা কি করব? 4টা 9 লিখব। এই তো দশমিকের পর আমাদের হিসাবটা এভাবেই করতে হয়। তো এটা আসলে কোনোভাবে কাটাকাটি করা যাবে না, এই কারণে আমাদের এটাই সাধারণ ভগ্নাংশ।